নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি ছাত্রছাত্রী এবং অভিভাবকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কেরিয়ার গাইডেন্স। এই কেরিয়ার গাইডেন্সের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। ভালো রেজাল্ট করলেই কি সফল কেরিয়ার নিশ্চিত? ভবিষ্যতের চাকরির বাজারে কোন দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কোথায় ভুল করছে আজকের প্রজন্ম? এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ তো বটেই, কলেজের অধ্যাপক, সূর্য সেন মহাবিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা সঞ্চিতা দাস। নমস্কার ম্যাম, স্বাগত। আবার অনেক দিন পর একসাথে। ম্যাম, কেমন আছো বলো? এই তো ভালোই আছি। একদম। তো ম্যামের সাথে আমি শুরুতেই তুমি করে বলবো না আপনি করে বলবো, কোনটাতে স্বচ্ছন্দ? তুমিতেই। একদম, তার কারণ আমি ম্যামের ছাত্রী। একদম। তো ম্যামের সাথে যে একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেখান থেকেই আজ আমরা কোনো মানে সাক্ষাৎকার নয়, একটা বিশেষ আড্ডায় মেতে উঠবো। তো ম্যাম, এই কেরিয়ার গাইডেন্স এটা কিন্তু প্রত্যেকের লাইফে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো প্রথমে আমি যেটা জানতে চাইবো, কেউ যদি কলেজের অধ্যাপিকা হতে চায় তো প্রথম থেকে সে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে? আচ্ছা, সবার প্রথমে আমি বর্ণা তোকে তুই বলছি, যেহেতু আমার স্টুডেন্ট, একটা কথা বলবো যে এখন না এই কেরিয়ারের প্রেফারেন্সটা আমরা যখন ছোট ছিলাম তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই একাডেমিক লাইনে আমরা যদি কাউকে কোয়েশ্চেন করি বা বাচ্চাদের যদি বলি তুমি কি হতে চাও, তারা কিন্তু অনেক প্রেফারেন্সেস দেয়, কিন্তু টিচার হব সেটা এখন একটা মানে আমাদের সময় যেমন এটা খুব বেশি একটা প্রফেশন হিসেবে সবাই এটার প্রতি একটা ঝোঁক ছিল, কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে সেটা একটু কমে এসছে। তার পেছনে যেটা কারণ বলে আমার মনে হয়, টিচার হতে গেলে তোমাকে একদম প্রথম থেকে তোমার মাইন্ডসেট রেডি করে নিতে হবে যে আমি ভবিষ্যতে হায়ার স্টাডিজে যাব এবং তার সাথে আমার প্রফেশন হিসেবে আমি টিচিং প্রফেশনকে, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, সেখানে আমি যাব। এবং তার জন্য যেটা করতে হয়, আমাদের প্রথম থেকেই কিন্তু ওই যে একটা থরো স্টাডি, যে কোনো বিষয় সম্পর্কে থরো জানা এবং সে বিষয়কে ভালোবেসে পড়া, এটা কিন্তু কন্টিনিউয়াস থাকতে হবে। এই আমি ফ্ল্যাকচুয়েট করলাম আজ এখানে কাল ওখানে, সেটা হয় না। কারণ কি, আমাদের এই যে হায়ার স্টাডিজের দিকে যেতে হবে সেটা অনেকটা একটা প্রসেস। আমার স্কুলিং হবে, কলেজে যাব, আমার প্রিয় বিষয়টা চুজ করব, সেই বিষয়ের ওপর আমার সকল দক্ষতা মানে অর্জন করব, তারপরে আমি সেটা গিয়ে মাস্টার্সে গিয়ে আরও ইলাবোরেশনে জানার পরে আমাকে তারপরে আমার পরবর্তী সময়গুলোতে আমাকে সেই এক্সামগুলো বা যেটা এন্ট্রান্স বা যেটা আমরা নেট স্লেট এগুলো কোয়ালিফাই করতে হবে, তারপরে আমাকে আরও প্রসেসে আসতে হবে। একদম। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাবজেক্ট যে নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু একটা দোটানা থেকেই যায় মাধ্যমিকের পর। এই মনে হচ্ছে, আবার অনেক সময় এরকমও দেখা যায় মনে হচ্ছে যে আমি হয়তো মাধ্যমিকের পর অঙ্কটাকে সরিয়ে দেব, আমার জীবনে এটাকে আর চাই না। কিন্তু আবার দেখা যায় যে ওই ম্যাথ নিয়ে পড়ার পরে সে হয়তো অনেক ভালো রেজাল্ট করলো বা তাকে জোর করেই খানিকটা চাপিয়ে দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে তার ওটার প্রতি ইন্টারেস্টটা বাড়লো। তো এক্ষেত্রে কি করণীয়? না, এটা তো অবশ্যই, যে বিষয়ে আমার ইন্টারেস্ট গ্রো করাতে পারবে কেউ, এখানেও না অনেকটা কিছু টিচারের ইম্প্যাক্ট থাকে আমাদের জীবনে। হয়তো আমি সাবজেক্টটা নিয়ে পড়বো ভাবিনি কখনো, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি কিন্তু হিস্ট্রি নিয়ে অনার্স করেছিলাম, তো পরবর্তীতে আমি সোশিওলজি সাবজেক্ট হিসেবে চুজ করার পরে আমি যখন সাবজেক্টের মধ্যে ঢুকলাম, তখন আমার মনে হলো এখন আমার ইতিহাসের প্রতি সেই একটা টান রয়েই গেছে, কিন্তু সেই সময় আমি সোশিওলজিকে চুজ করেছিলাম কারণ কি আমার মনে হয়েছিল সোসাইটি সম্পর্কে একটা এলাবোরেট ধারণা আমার এই সাবজেক্টটা দিতে পারে। তো এরম
হঠাৎ করে যদি আমার শিফট হয় তাতে খারাপ কিছু নয়। আমি যদি ওই সেই প্রফেশনে মানে যেটা আমি চাইছি সেটা যদি আমার এই সাবজেক্টের থ্রু হয় তাতে কোনো অসুবিধে নেই। হতেই পারে অনেক সময় আমাদের মনে হয় যে আমি এই সাবজেক্টের প্রতি ইনক্লাইন্ড হয়ে গেলাম একটা স্টেজের পরে, সেটা হতেই পারে, কোনো অসুবিধে নেই। তাতে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে খারাপ তো কিছু নেই। কিন্তু এই সায়েন্স আর্টস কমার্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যে কোনো কিছুতে ওপরে থাকলে সেখান থেকে নিচে নামা যায়, কিন্তু নিচ থেকে ওপরে ওঠাটা একটু টাফ। তো এই যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা তো ইচ্ছে হলে চাইলে তারা কমার্সে নামতে পারে, কমার্সে ইচ্ছে না হলে তারা আর্টসে নামতে পারে। কিন্তু যারা প্রথমেই আর্টস নিয়ে পড়াশোনা শুরু করেছে কিন্তু তাদের ইচ্ছে হচ্ছে যে না একটু বায়োলজিটাকে জানতে চাই, বায়োলজি নিয়ে এগোতে চাই, তখন সেক্ষেত্রে কি করণীয়? এখন আমি আমাদের এই এনইপি মডেলে কিন্তু অনেক কিছু ফ্লেক্সিবিলিটি আছে। আমি এটা বলছি না যে আমি ক্লাস 10-12 অবধি আমি পুরোপুরি আর্টসের স্টুডেন্ট ছিলাম, হঠাৎ করে আমি সায়েন্সে ঢুকে গেলাম। হ্যাঁ, সেটা হয়তো ইম্পসিবল বলে কিছু হয় না এই পৃথিবীতে। কারণ কি, আমি দেখেছি যারা কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে যারা পড়েছে তারা মারাত্মক রকমের সাহিত্যে যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু ভীষণভাবে দক্ষ। হ্যাঁ, তো তারা যদি এটা পারে, আমার মনে হয় অপোজিটটা যদি অপশন থাকে চুজ করার, যদি কারো ইন্টেনশন থাকে, সে যদি নিতে পারে অবশ্যই করতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্টটা অপ্ট করার মতো অপশনস আমাদের আছে কিনা হাতে, সেটা একদম। তো এবার একটু চলে আসি কলেজে। আজকের দিনে দাঁড়িয়ে কলেজগুলো কি সত্যি ছাত্র তৈরি করছে নাকি শুধুই ডিগ্রি বিক্রি করছে, কি মনে হয়? এটা একটা এমন একটা কোয়েশ্চেন, সেটার দুটো উত্তর হয়। একটা হলো, এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে আমি ছাত্রছাত্রীদের মাইন্ডসেট থেকে একটা দেখছি আর টিচারদের মাইন্ডসেট থেকে একটা দেখছি। আমাদের ধারণা আমরা ছাত্রছাত্রী তৈরি করছি, কারণ কি আমাদের প্রচেষ্টা সব সময় থাকছে যে আমরা আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমার যে সাবজেক্ট সেই সাবজেক্ট সম্পর্কে তাকে একটা মানে মানে কি বলবো এলাবোরেট একটা জ্ঞান তাকে যতটা আমি জানি ততটা প্রোভাইড করা, এবং তার সাথে সাথে তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে, একজন ভালো সিটিজেন তৈরি করতে পারেন একজন শিক্ষক বা শিক্ষিকা। কারণ কি শিক্ষক বা শিক্ষিকা এমন একজন মানে সমাজে এমন একটা জায়গায় আছেন, তাদের কাছে সবাইকে আসতে হয়। যে কোনো প্রফেশনেই আমরা থাকি না কেন আমাদের কিন্তু শিক্ষক বা শিক্ষিকার কাছে আসতে হয়, সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সেটা। এবার শিক্ষক শিক্ষিকা চাইছেন আমি যে জায়গায় আছি আমার যে কাজটা সেটা করতে। এবার বর্তমান পরিস্থিতিতে আমাদের এই যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই আমি দেখি, সেখানে বা আমাদের মতো কলেজগুলোর ক্ষেত্রে যদি আমি বলি, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস আসছে কিন্তু ডিগ্রিটা অর্জন করতে, এবং যেটা যত শর্টকাট ওয়েতে ডিগ্রিটা পাওয়া যায় তার প্রচেষ্টায় তারা প্রতিনিয়ত নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু তাতে করে হচ্ছে কি একটা সমাজে কোথাও একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। মানে আমাদের প্রচেষ্টা এবং তাদের যে প্রচেষ্টা সেটা যদি সিঙ্ক্রোনাইজড না হয় তাহলে কোথাও গিয়ে একটা সমস্যা হচ্ছে। ডিগ্রি নিতে অবশ্যই ছাত্রছাত্রীটা আসছে, সেটার সংখ্যা অনেকটা বেশি, কিন্তু পড়াশোনা শিখতেও অনেক স্টুডেন্টরা আসে, সেটার সংখ্যা অনেকটা কম। একদম। তো এই এআই এর যুগে আজ যে ডিগ্রি পড়ানো হচ্ছে তার মধ্যে কতগুলো আগামী 10 বছরে কার্যত মূল্যহীন হয়ে যাবে বলে মনে হয়, নাকি এরকম কিছুই হবে না? আমরা ভবিষ্যতের সম্ভাবনা তো শুধু প্রেডিক্ট করতে পারি, কি হবে জানি না। বাট আমাদের যেমন ধারণা ছিল যখন কম্পিউটার আসবে তখন বোধহয় মানুষের কাজটা কমে যাবে, কিন্তু যতই আমরা এই মানে জগতে ঢুকছি তত মানুষ কাজ পাচ্ছে আজকে। কিন্তু এই যে এআই এবং ক্লাসরুম টিচিং বা লার্নিং, সেটা ক্ষেত্রে আমি বলবো যে এআই তোমাকে কি করছে, তোমাকে একটা গোটা বিষয়কে প্রিসাইজ করে তোমার সামনে প্রেজেন্ট করে দিচ্ছে, কিন্তু এই যে লজিক্যাল মাইন্ড, ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তো এআই কাছে নেই। আই মিন টু সে কি ওই ওকে ডেটা যা হচ্ছে
অ্যাকর্ডিং টু দ্য ডেটা ও একদম। প্রসেস করে দিচ্ছে, ওটাও তো মানুষেরই ওটাই তৈরি। তৈরি। মানুষ ছাড়া তো এআই কোনোভাবেই তার কাজটা করতে পারবে না। আমরা যেমন সময়ের সাথে সাথে আমাদেরকে ইভলভ করেছি, আমরা ইভলভ করছি, আমরা আরও ইভলভ করব। সেক্ষেত্রে আমাদের প্রেজেন্স এবং আমাদের স্টুডেন্টদের সঙ্গে আমাদের ইন্টারাকশনটা বোঝা, কোন স্টুডেন্ট কতটা নিতে পারছে তাকে তার মতন করে বোঝানো, আবার যে খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছে তাকে তার মতো করে বোঝানো। এআই কিন্তু সবাইকে একই রকম করে প্রেজেন্ট করে দেবে। একদমই তাই। এআই কে বড় প্রশ্ন করলে সে দেখে হ্যাঁ। আমি তোমার ফিলিংস বুঝতে পারি না, কিন্তু এই তোমায় feelings-টাই সাহায্য করতে পারি। করতে পারি। একদমই তাই। তো অভিভাবকদের স্বপ্ন চাপিয়ে দেওয়াই কি আজকের প্রজন্মের সবচেয়ে বড় সংকট ক্যারিয়ারের ক্ষেত্রে, কি মনে হয়? এক্ষেত্রে আমার যেটা মনে হয়, অভিভাবক হিসেবে প্রত্যেকেরই একটা ভাবনা থাকে, আমার ছেলে বা আমার মেয়ে কি হবে, এবং সেটা সেই যে সুপ্ত ইচ্ছে সেটা কিন্তু তার ব্যক্তিগত, মানে আমি অভিভাবকদের কথা বলছি, তাদের ব্যক্তিগত জীবনে যদি কখনো সেটা না হয়ে থাকে, তারা এক্সপেক্ট করেন যে আমার মেয়ে বা ছেলেটি করবে। এবং এখন কিন্তু অভিভাবকেরা অনেকটাই আমার মনে হয় অভিজ্ঞতা নিরিখে হোক, শিক্ষা দীক্ষা নিরিখে হোক, তারা কিন্তু অনেকটা ফ্লেক্সিবল। হ্যাঁ, আজকের দিনে তারা কিন্তু ছেলে মেয়েকে জিজ্ঞেস করে তুই কি হতে চাস, একদম। বা কোন ওয়েতে যেতে চাচ্ছিস, এগিয়ে যা, আমরা আছি সাথে। হয়তো তাদের সেই সম্বলটুকু নেই, তারা কিন্তু চেষ্টা ছাড়ছে না। এক্ষেত্রে আমি বলবো না যে শুধুমাত্রই তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। অভিভাবকরা অনেকে হয়তো করেন, এক্সেপশনস আছে, কিন্তু আমার মনে হয় যে এখনকার অভিভাবকেরা অনেকটা বোঝে জগতে কি চলছে, কোথায় এগিয়ে গেলে আমার ছেলেটি বা মেয়েটি একটি সুন্দর জায়গা তৈরি করে নিতে পারবে ভবিষ্যতের জন্য। শুধুই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা না, এই গতানুগতিক প্রফেশনে না আসলেও তারা অনেক সুন্দর সুন্দর প্রফেশনে আসতে পারে, এবং তার পেছনে কিন্তু অভিভাবকরাই আছেন আমার মনে হয় এক্ষেত্রে। একদম। ভালো নম্বর পাওয়া ছাত্ররা কেন ইন্টারভিউতে বারবার ফেল করছে? ভালো নাম্বার পাওয়া ছেলেরা ইন্টারভিউতে, এই যে এখানে যেটা হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালের যে সমস্যাটা, আমরা থিওরিটিক্যাল পার্সপেক্টিভে যদি দেখি, একটা ছেলে বা একটা মেয়ে সে কিন্তু পড়াশুনো করে মুখস্থ করে হলেও সে সুন্দর করে পরীক্ষায় নাম্বার পেয়ে যেতে পারছে। কিন্তু যখন এটা প্র্যাকটিক্যালে আসছে, যখন ইন্টারভিউতে আসছে, তখন কিন্তু তাকে আরও অনেকগুলি বিষয়ে জানতে হবে, নিজেকে সেইভাবে প্রেজেন্টেবল হতে হবে, অ্যাকর্ডিং টু দ্য মানে সিস্টেম তোমাকে যা চাইছে সেটার জন্য তৈরি থাকতে হবে। ততটা কনসার্ন কি না আজকের ছেলেমেয়েরা, তাতে একটু সন্দেহ আমার আছে। কারণ তারা এত অন্য বিষয়ে ইনভলভড, যেটা তার না করলেও চলে হয়তো। আজকের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া ছেড়েই দিলাম, সোশ্যাল মিডিয়ার বাইরে আমরা কেউ নই, কিন্তু তাদের কোনটাকে তারা বেছে নিচ্ছে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় তারা কোনটাকে বেছে নিচ্ছে, এক্ষেত্রে তারা নিজেকে কতটা কন্ট্রোল করছে, সেখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই যে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারি একটা কমেন্ট বা একটা কোনো ঘটনার প্রেক্ষিতে হাজারটা কমেন্ট, এবং তার এগেনস্টে আরও হাজারটা কমেন্ট। এই যে আমরা ওয়েস্টেজ অফ টাইম এটা করছি, হ্যাঁ ক্রিটিসিজম দরকার আছে, সোশ্যাল ডিবেট দরকার আছে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে নয়। একদমই তাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা যদি নিজেকে ওই দিকটাকে মানে কার্টেল করে টাইমটা, যদি তারা এই কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কিভাবে নিজেকে গ্রুম করতে হয়, কিভাবে প্রেজেন্টেবল হতে হয়, কিভাবে আরও বেশি নলেজ গ্যাদার করা যায়, সেই জিনিসগুলোর প্রতি যদি একটু তারা মানে ধ্যান দেয়, তাহলে আমার মনে হয় যে সেটা সম্ভব। তো এই ক্ষেত্রে ব্যর্থতা কার, শিক্ষা ব্যবস্থার না ছাত্রদের? ব্যর্থতা দুতরফেই হতে পারে, কারণ শিক্ষা ব্যবস্থা তার মতো করে, শুধু তার মতো বলছি না, শিক্ষা ব্যবস্থা সাজানো হয় প্রত্যেকটি জায়গার তার যে ব্যবস্থা সেটার মধ্যে একটা ইম্প্যাক্ট থাকে। আমি বলতে চাইছি যে একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট থাকে। হ্যাঁ, যেই সময় সেই স্টেটে বা সেই জায়গায় যেই পলিটিক্যাল মানে পার্টিজ রুল করছে, তার একটা এজেন্ডা থাকে, তার মতো করে সে সিস্টেমকে চালানোর চেষ্টা করে, এবং তাতে করে হয় কি অনেক সময় মানুষ একটু বিচলিত হয়ে যায় বা কনফিউজড হয়ে যায় যে তার পছন্দের বাইরে কিছু কাজ তাকে করতে হচ্ছে।
তো সেক্ষেত্রে আমার মনে হয় সিস্টেম কতটা ছাত্রছাত্রীদের মতো করে তৈরি হচ্ছে, কিংবা ছাত্রছাত্রীদের এক্সপেকটেশন কি সিস্টেমের থেকে যথাযথ, হ্যাঁ, এটা একটা কনফিউশনের জায়গা। তবে দেখো, আমার মতোই সবটা হবে তা তো নয়, একদম। আমাকে সমাজের মতো করে রেডি করে নিতে হবে। আমি মনে করি আমরা যদি সেই সময় কালে আমরা যদি নিজেকে আজকের জায়গায় নিয়ে আসতে পেরেছি, আমরা পড়াশুনো করেছি, বই পড়েছি, সাথে সাথে যেভাবে তোমার এই যে ইন্টারনেট রিলেটেড ইস্যুস বা ইন্টারনেট রিলেটেড জগৎটা, তাকে যেভাবে অ্যাডাপ্ট করেছি, আজকে আমরা দাঁড়িয়ে আছি। তাদেরকেও চেষ্টা করতে হবে সময়ের সাথে সাথে ডিমান্ড অনুযায়ী তাদেরকে সেই গ্রুমিংটা করে নিতে। তাই দোষারোপ না করে আমার মনে হয় নিজেকে তৈরি করার চেষ্টাটা রাখতে হবে। একদম। তো কলেজে 4-5 বছর কাটানোর পর, আগে 3 ছিল, এখন সেটা 4 হয়েছে, তো এতটা সময় কাটানোর পরও যদি একজন ছাত্র চাকরির জন্য প্রস্তুত না হয়, তাহলে দায়টা ঠিক কার উপরে বর্তায়? ছাত্রের, শিক্ষকের, নাকি পুরো সিস্টেমের? পুরো সিস্টেমের। ছাত্র শিক্ষক সিস্টেমেরই অন্তর্গত, তাই তো? সিস্টেম আমাকে কি অফার করছে? আমি যে 4টি বছর একটা ডিগ্রিতে দেব, আমরা কি শিক্ষক শিক্ষিকা হিসেবে তাদেরকে সেই জায়গাটা দেখাতে পারছি 4-5 বছর পরে তুমি এই জায়গাটা অ্যাচিভ করবে? আজকে তোমাকে ততটাই খাটতে হবে, আর আমরা তোমাদের অ্যাসিস্ট করব। যতক্ষণ না পর্যন্ত সেই টার্গেটটাকে দেখাতে পারছি, ততক্ষণ আমাদের ব্যর্থতা। আর তারা যখন আজকে পড়াশুনো করছে, তারা যখন একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং সেখান থেকে শুধু ডিগ্রি নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা তাদের ব্যর্থতা। শিখতে যখন আমি এসেছি, আমি পুরোটা শিখেই বেরোবো, তারপরে পরের স্টেপটা আমি পরে ভাববো। তো এখানে ব্যর্থতা উভয়েরই আছে। ব্যর্থতাকে ব্যর্থতাকে কি বলবো, ক্রস করে করেই আমাদের এগিয়ে যেতে হয়। ইচ্ছেটা খুব বড় কথা। একদমই তাই। আচ্ছা, এই যে কলেজে ভর্তি হওয়ার সময় ছাত্রছাত্রীরা একটা অনেকেই আছে যারা কেউ ঠিক পথে এগিয়ে যায়, কেউ হয়তো বা ভুল করে। তো আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে সবচেয়ে বড় ভুল তারা কি করে? কলেজে এসে এক তো খুব হঠাৎ করে তারা বড় হয়ে যায়, একটা খোলা গণ্ডিতে তারা এসে পড়ে, এবং এক্ষেত্রে তাদের কি হয়, তারা নিজেকে অনেকটা বড় মনে করতে শুরু করে এই সময়টা থেকে। এবার আমরা বড় হলে কি করি, আমরা ভাবি যে আমরা যা কিছু করতে পারি, কিন্তু তাই তো হয় না। যা কিছু করার তাগিদটা যাদের বেশি, তারা কিন্তু অন্য পথটা চুজ করে নেয়। অন্য পথ বলতে কলেজ জীবনের প্রথম কাজ হচ্ছে আমার ভবিষ্যৎ তৈরি করার জন্য আমার পড়াশোনাটাকে সেই বেসটাকে আগে রাখা। তার উপরে আমি সময় পেলে আমি এন্টারটেনমেন্টের জায়গায় যাব বা অন্য কিছু করব। জীবনে সব কিছুই জরুরি। কলেজ থেকেই অনেকের জীবনে প্রেম আসে, প্রেমের ভিত্তি তৈরি হয়, সেখানেও অনেক ভেবে চিনতে আজকাল এগোতে হয়, কারণ আমরা বোধহয় কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না আজকের যুগে। তো যখন এই বিশ্বাস করার জায়গায় এগিয়ে যাওয়া এবং তখন যখন স্বপ্ন ভেঙে যায়, তখন কিন্তু তার ইম্প্যাক্টটা পুরোপুরি এসে পড়ে তার পড়াশুনোর ওপরে। যাতে পড়াশুনো সেফ থাকে, তারপরে যদি আমি কলেজে এসে একটু বড়দের মতো আচরণও করে থাকি, আমার মনে হয় তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু কোনোভাবে পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। তো এবার আমি যেটা জানতে চাইবো, আচ্ছা, ভালো কেরিয়ার গড়তে ইংরেজি জানাটা কি আজকের দিনে দাঁড়িয়েও খুব মাস্ট? মানে ইংলিশ তুমি যদি ভালো জানতে না পারো, তুমি খুব ভালো কেরিয়ার গড়তে পারবে না, এটা বোধহয় সময়ের দাবি। সময়ে আমরা এখন এমন একটা সময় আছি, আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে এটা। কিন্তু এমন অনেক কাজ আছে যেখানে তুমি তোমার দক্ষতা দিয়ে অনেকটা বেশি কাজ করতে পারো। বিষয়টা হচ্ছে তুমি কতটা, যদি ধরো আমাদের মতো প্রফেশন হয় যেখানে কথা বলাটাই কাজ এবং যেখানে মাল্টিলিঙ্গুয়াল স্টুডেন্টস আসছে, আমাদের কলেজে কিন্তু আমরা যখন ডেলিভার করি লেকচার, তখন মাল্টিলিঙ্গুয়াল, দ্যাট মিনস বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, তিনটেই আমাদেরকে বলতে হয়। এটা আমরা বাধ্য, কারণ আমাদের
এক্সপ্রেস করাটাই কাজ, এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যদি আমরা না পৌঁছতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা। এবং ইংরেজিটা আমাদের জানতে হয়, কারণ কি আমাদের এই উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বই পড়তে হবে, জানতে হবে, স্টুডেন্টকে বোঝাতে হবে, সেক্ষেত্রে কিন্তু মার্সি হয় না। কিন্তু এমন অনেক কাজ আছে যেখানে ইংরেজি না বলতে পারলেও চলবে, যারা ব্যাক স্টেজে কাজ করছে, হ্যাঁ, ব্যাক অফিসে কাজ করছে, তাদের না শিখলেও চলে। তারাও তো অনেক হায়ার পোস্টে অনেকে কাজ করছেন যেখানে ইংরেজিটা তবে আমি এক্ষেত্রে বলতে চাইবো যে এটা আমাদের মাথায় ঢুকে গেছে। বোধহয় আমি ইংলিশ বলতে পারলে অনেকটা স্মার্ট, কিন্তু আমার মনে হয় যে আমি কথা বলতে পারলে ভালো করে গুছিয়ে যে কোনো ভাষা বাদ মানবে না। আমার মনে হয় খুব সুন্দর করে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। একদম। আমরা আমাদের আজকের এই আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি শিক্ষামন্ত্রী হতেন তাহলে শিক্ষা ব্যবস্থার এমন কোন নিয়ম যেগুলো আজই বাতিল করতেন? ওরে বাবারে, শিক্ষামন্ত্রী যদি হতাম, আমি সব থেকে আগে বাতিল করতাম এই যে ঢালাও স্কলারশিপের ব্যবস্থা। আচ্ছা, স্কলারশিপ ব্যাপারটা কিন্তু একটা রিওয়ার্ড। তুমি যখন ভালো কাজ করছো, ভালো পড়াশুনো করছো, তার প্রেক্ষিতে তোমাকে রিওয়ার্ডটা দেওয়া হচ্ছে, এবং তাতে তার ইউটিলাইজেশনটা হচ্ছে তোমার নিজেকে আপগ্রেড করার জন্য যা কিছু দরকার। কিন্তু যদি এইভাবে স্কলারশিপ দেওয়া হয় যে আমি কলেজে স্টুডেন্ট নিয়ে আসবো বা অন্য কোনো আমার ইন্টেনশন আছে পেছনে, সেক্ষেত্রে আমি প্রথমেই এটাকে এই নিয়মটা বন্ধ করতাম। তা বন্ধ শুধু করতাম না, আমি স্টুডেন্টদের ইন্সপায়ার করার চেষ্টা করতাম। তাদের মাথায় ঢোকাতে হবে যে হার্ড ওয়ার্ক, হার্ড আর্ন মানি, এটাই আমাদের লাইফের সব থেকে বেশি প্রোটেক্টেড মানি। যা কিছু ফ্রিতে পাওয়া যায় তা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে শিখি না। তাই আমি চাইবো আমার স্টুডেন্টরা ইন্সপায়ার্ড হোক ভালো কিছুর দিকে। স্কলারশিপ তারা পাবে যতক্ষণ না পর্যন্ত তারা তাদেরকে সেই জায়গায় সেই হার্ডেলগুলো ক্রস করার জন্য রেডি করছে। একেবারেই। প্রফেসর হতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি আপনার স্টুডেন্টকে বলেন, তাহলে কি আপনি সাজেস্ট করবেন যে হ্যাঁ তুমি প্রফেসর হও, সে যদি ইচ্ছে প্রকাশ করে? অবশ্যই বলবো, কারণ এই প্রফেশনটা ভীষণ ইন্টারেস্টিং একটা প্রফেশন। কলেজে যখন তুমি ঢুকছো এবং কলেজে যখন তুমি পড়াচ্ছ, এই যে একদম ইউথ যে জেনারেশনকে আমরা তৈরি করি, এইদের তৈরি করার মধ্যে যে একটা আনন্দ আছে, শুধু আমরা পয়সা আর্ন করি না, আমরা এই ছাত্রছাত্রীগুলোকে তৈরি করি, তাদের ভালোবাসাটা আর্ন করি, রেসপেক্ট আর্ন করি। আমরা সোসাইটিতে যা কিছুই করি না কেন, তা যেমন মনিটারিয়াল একটা পার্ট থাকে, তার সাথে রিলেটেড থাকে রেসপেক্ট। আর এই প্রফেশনে অনেক রেসপেক্ট পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্য আমি বলবো যদি কারো ইচ্ছে হয় আমি এমন একটা কাজ করব যেটা একটা নোবেল প্রফেশন, এবং আমি অনেক মানুষ তৈরি করব যারা কিনা আগামী বা ভবিষ্যতে একটা ভালো সমাজ তৈরি করবে। অবশ্যই আসুন। শিক্ষা বা শিক্ষা জগৎটাই খুব আনন্দের জায়গা। সেখানে যেমন শেখা যায়, সেখানে তেমন শেখানোও যায়। একেবারেই তাই। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকক্ষণ আলাপচারিতায় আড্ডায় ছিলাম। অবশ্যই, ঠিক যেমনটা আমি শুরুতে বলছিলাম, কলেজে পরীক্ষা চলছে, তার মাঝেও উনি সময় ব্যবহার করে আমার সাথে এই আড্ডায়, বা তার থেকেও বড় কথা এই কেরিয়ার নিয়ে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে কিছু অ্যাডভাইস দেবেন বলে কিন্তু এক ডাকে উনি চলে এসেছেন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তীতে আবারও ওনাকে আমুদরিয়া স্টুডিওতে পাবো এই আশাই রাখছি। এখন তবে শেষ করি। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও আমুদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।